আমার লাগছে। আমারও খুব লেগেছে যখন তুমি অন্য কাউকে নিয়ে ওসব বলছিলে। আমাকে ছাড়ার কথা বলছে, তোমার প্রতিটি কথা ছুরির মতো আঘাত হচ্ছিল আমার হৃদয়ে। কেন বোঝো না? কেন বোঝো না তুমি? কেন বুঝিস না তোকে ভালোবাসি? তুই কারো হলে মেনে নিতে পারবো না, আমি কিছুতেই না। ছেড়ে দেওয়া আর সব গিয়ে তোর বেলায় আমি তো পারবো না ছাড় দিতে। শুনেছিস, তুই ভালো যখন বেসেছি তখন তোকে পাওয়ার অধিকার শুধুই আমার। আর যদি কখনো এমন কথা শুনেছি তাহলে তাহলে কি করবেন আপনি? 100 বার বলবো, 1000 বার বলবো, আপনার কি? ছাড়ুন আমাকে। মিষ্টুর কথা কাব্যর রাগ যেন 1000 গুণ বেড়ে গেল। এক হাত ছিঁড়ে মুখ চেপে ধরে। মেরে ফেলে দেবো। আর একবার যদি এইসব কিছু শুনেছি একদম খুন করে ফেলবো। তুই শুধুই আমার। তোর মুখে অন্য কারোর নামও শুনতে চাই না আমি। শুনেছিস, তোর মনে তোর আত্মায় সব জায়গায় শুধু আমার বসবাস থাকবে। শুধুই আমার, শুধু আমি ময় হবে তোমার জীবন। বুঝেছো? কাব্য মুখ শক্ত করে চেপে ধরে এসব বলছে। মিষ্টু ব্যথায় চোখ বন্ধ করে নেয় আর চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। মিষ্টু ছাড়ানোর চেষ্টাও করছে না, চোখ বন্ধ করে সবকিছু সহ্য করছে। মিষ্টুর চোখে অশ্রু দেখে কাব্য চোখ বন্ধ করে নিজের রাগ কমানোর চেষ্টা করে। কাব্য মুখ থেকে হাত ছেড়ে দেয়, ঘাড়ে মুখ গুজে দেয়। কাব্য নিজেকে শান্ত করে মুখ তুলে দেয় তার দু চোখের পাতায়। ছাড়ুন, রাক্ষসের মতো এভাবে কামড় দিচ্ছেন কেন? ওই, আপনি কি ভ্যাম্পায়ার হয়ে গেছেন নাকি? আমার রক্ত খেয়ে মেরে ফেলতে চান আমাকে? হ্যাঁ, মারতে তো অবশ্যই চাই, তবে সেটা অন্যভাবে, আমার ভালোবাসা দিয়ে। একদিন সত্যিই মেরে ফেলবো তোমাকে। আর তাছাড়া আমি যা ইচ্ছে হয় করবো, তুমি বলার কে? আমি আদর করবো, আমি ব্যথা দেবো, আমি মলম লাগাবো, কারণ তোমার ওপর শুধু আমার অধিকার। শুধু আমার অধিকার আছে তোমার উপরে, শুনেছো? হাত ছেড়ে দিলাম। এরপর এমন অবস্থা করবো যে তুমি ভাবতেও পারবে না। তাই বলছি, আমাকে রাগিও না, এতে তোমার নিজেরই ক্ষতি হবে। আর ভুল করেও আমাকে ছেড়ে অন্য কাউকে দিয়ে এসব কথা যেন তোমার মুখে না শুনি, বুঝেছো? আমি আপনার সম্পত্তি নই। হ্যাঁ, তুমি আমার সম্পত্তি নাও, কিন্তু তুমি আমার সম্পত্তি। মিষ্টুকে ছেড়ে দরজা খুলে বের হয়ে যায় রুম থেকে। মিষ্টু উঠে বসে ঘাড়ে হাত বুলিয়ে কাপড় যাওয়ার দিকে রাগী চোখে তাকিয়ে থাকে। রাক্ষস ভ্যাম্পায়ার কোথাকার, সব রক্ত খেয়ে ফেলেছে, আবার বড় বড় কথা। উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে দেখছে, লাল হয়ে আছে, দাঁত বসে গেছে একদম। ইস, কি অবস্থা করেছে! শালা নাইজেরিয়ান অ্যানাকোন্ডা, মুরগির ঠ্যাং, সাপের লেজ। তোর বাপের কি রে? আমি যা ইচ্ছে তাই করব। তুই এত বড় বড় কথা বলার কে রে? তোর এত বড় সাহস আমার সাথে লাগতে আছিস? দেখ, এবার আমি আরো বেশি করে এখন ছেলেদের সাথে কথা বলবো। তুই যখন বলিস তখন কিছু না, আর আমি কথা বললেই দোষ ধরিস। তোর ভাগ্য ভালো রে, না হলে তোকে কবে উষ্টা মেরে উগান্ডা পাঠিয়ে দিতাম, বজ্জাত পোলা। দেখে নিব তোকে। আমাকে কামড় দেয়া না, এর প্রতিশোধ যদি না নিয়েছি তাহলে আমার নামও মিষ্টু না। সারাদিন কাব্য মিষ্টুর সাথে আর কথা বলেনি। মিষ্টু ওর রেগে কাব্য সামনে যায়নি। বিকালে বাড়িতে আকাশ সায়নকে নিয়ে আসে। সায়ন এসে বাড়ির চারদিকে চোখ বোলাচ্ছে। সায়ন এদিকে আসতেই সিঁড়িতে চোখ যায়, আর সময় যেন ওখানেই থমকে যায় সায়নের। মিষ্টু ফোনে কথা বলতে বলতে নিচে নেমে আসে। সায়নকে দেখে হাসি মুখে এগিয়ে আসে, ফোন কেটে সায়নের সামনে এসে সালাম দেয়। সায়নের সাথে কথা বলে, কিন্তু সায়ন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই শাইন ভাই, কি হলো? কথা বলছো না কেন? এই ভাইয়া, হ্যাঁ বল। কি হয়েছে তোমার? এমন করছো কেন? ঠিক আছো তুমি? হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু তুই তো অনেক বড় হয়ে গেছিস আর এখন শাড়ি পরছিস। বাহ, শাড়িতে তো তোকে একদম নতুন বউ মনে হচ্ছে। সায়নের কথায় মিষ্টু একটু লজ্জা পায়। তখনই কাব্য আসে। কাব্য সায়নের দিকে তাকায়। দাদিও এসে বলে, নতুন বউকে তো নতুন বইয়ের মতোই লাগবে। আরে দাদি, কেমন আছো দাদি? ভালো, তুই কেমন আছিস রে? আমাদের তো ভুলেই গিয়েছিস। আরে কি জি বলো, তোমাদের কি বলতে পারি? তা নয় তো কি, কতদিন হলো আমাদের সাথে কথা বলছিস, মনে আছে? আসলে দাদি, নিজের সাথে জেদ ধরেছিলাম, কিছু করে দেখাবো নিজের যোগ্যতায়। নিজের নাম তৈরি করতে চেয়েছিলাম। আমার মায়াপরীকে নিজের করে পাওয়ার জন্য যে এটা বাবার শর্ত ছিল, তাই সবকিছু সহ্য করে বুকে পাথর চাপা দিয়ে তোমাদের থেকে দূরে ছিলাম। কিন্তু এখন আর কোনো বাধ্য নেই। মনে মনে বাবার থেকে বড় ডাক্তার হয়ে দেখাবো বলে আমারও তোমাদের সাথে কথা না বলতে পেরে খুব কষ্ট হয়েছে। তোমরা আমার উপর রাগ করো না। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, রুমে যা, ফ্রেশ হয়ে নে।
হ্যাঁ, আগে ফ্রেশ হয়ে নে, তারপর এসব শুনবো। কাল বাকিরাও আসছে। অনেকদিন পর আবার আমরা সবাই এক হব। যাই হোক, চল আমি তোর রুম দেখিয়ে দিচ্ছি। চল। আচ্ছা, এই ছেলেটি কে? আগে দেখছি বলে তো মনে হয় না। ও কাব্য, মিস্টার হাজব্যান্ড। হোয়াট? হাজবেন্ড মানে? মিষ্টুর বিয়ে? হ্যাঁ রে, আসলে হঠাৎ করে বিয়েটা হয়ে দিতে হয়েছে। আর সেভাবে কাউকে কিছু জানানো হয়নি। আর তোর ফোনও বন্ধ করে রেখেছিলি। হঠাৎ করে মানে? এভাবে জানা নেই শোনা নেই, তুই এটা কি করে করতে পারলি আকাশ? আরে তুই ভুল ভাবছিস, ওদের বিয়ে তো ছোটবেলা থেকেই ঠিক হয়েছিল। বাবা মা কাব্যর বাবা মাকে কথা দিয়েছিল, একদিন না একদিন তো হতোই। ছোট্টবেলা থেকে মানে? তুই তো কখনো বলিস নি এসব। আরে আমিও জানতাম না। ওনাদের সাথে তো আমাদের খুব একটা যোগাযোগ ছিল না। ছোট আব্বু দাদি আমাকে বলেছিল এসব। আর হঠাৎ আঙ্কেল এসে বিয়ের কথা বলে। দাদি ছোট আব্বু রাজি হয়ে যায়। আমাকেও বলে বাবা মার শেষ ইচ্ছার কথা। আর ভেবে না করতে পারিনি। আঙ্কেল এর জন্য তাড়াহুড়ো করে বিয়েটা দিতে হয়। হয়েছে, এসব নিয়ে পরে কথা হবে। এখন ছেলেটাকে ভেতরে নিয়ে যা, একটু বিশ্রাম নিক। সায়নকে কিছু না বলতে দিয়েই রুমে নিয়ে যায়, সায়নকে ফ্রেশ হতে বলে। আকাশ চলে যায়। সায়ন কি করবে বুঝতে পারছে না। ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে, নিজেকে সামলাতে পারছে না। কি করে পারবে? যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে যাকে ভালোবেসেছে, আজ সে অন্য কারো হয়ে গেছে। এটা কি করে মেনে নেবে? না, পারছে না মেনে নিতে। চোখ থেকে অবিলম্বে অশ্রু ঝরছে সায়নের। যার জন্য ডাক্তার হলো তাকেই তো হারিয়ে ফেলেছে। সায়ন কখনো ডাক্তার হতে চায়নি। ওর ইচ্ছে ছিল সিঙ্গার হবে, কিন্তু ওর বাবা সবসময় চেয়েছে সায়ন ডাক্তার হবে। আর তাই যখন সায়নের বাবা জানতে পারলো সায়ন মিষ্টুকে ভালোবাসে, তখন সায়নকে বিদেশে নিয়ে যায়। কিছুদিনের কথা বলে কিন্তু সায়নকে ওখানে নিয়ে গিয়ে আটকে দেয়। সায়ন যখন দেশে ফিরতে চায় তখন বলে এখন থেকে সায়নকে ওখানেই থাকতে হবে। কিন্তু সায়ন জেদ করে ফিরে আসার, কিন্তু ওরা কিছুতেই আসতে দিবে না। তখন সায়ন ওর মাকে সব বলে। তখন তারা সায়নকে প্রশ্ন করে সত্যি মিষ্টুকে ভালোবাসে নাকি এটা শুধু আবেগ। সায়ন ওদের বুঝিয়ে বলে এটা কোনো আবেগ না, সায়ন সত্যি সত্যি ভালোবাসে। তখন ওনারা শর্ত দেয় সায়নকে, সায়ন যদি ডাক্তার হয়ে দেখাতে পারে তাহলে ওনারা মিষ্টুকে নিজেরাই ওর সাথে বিয়ে দিবে। আর যদি এই শর্ত সায়ন না মানে তাহলে তারা কখনো মিষ্টুকে মেনে নেবে না। ওরা একটা জানতো মিষ্টু সায়নের ভালোবাসা সম্পর্কে কিছুই জানে না। আর এটাও জানে সায়ন যদি নিজেই বিয়ের প্রস্তাব দেয় আর তাতে যদি সায়নের বাবা মা রাজি না থাকে তাহলে আকাশ কখনো এই বিয়েতে রাজি হবে না। সায়নের বাবা এসব কিছু সায়নের সামনে তুলে ধরে। একদিকে ভালোবাসা, অন্যদিকে নিজের স্বপ্ন। এই একটা স্বপ্ন ছিল সায়নের, কিন্তু ভালোবাসার কাছে স্বপ্নকে হার মানতে হলো। নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে ভালোবাসাকে বেছে নেয়। এতে সায়নের বাবা মা খুব খুশি হয়। ওদের মিষ্টকে মেনে নিতে কোনো আপত্তি নেই। ওরা তো শুধু নিজের ছেলের কেরিয়ার স্বীকার করতে এমন একটা শর্ত দিয়েছে। কিন্তু এই শর্তের মাঝে চাপা পড়ে সায়নের অবস্থা খারাপ হয়ে যায়। কারণ মিষ্টুকে একদিন না দেখে থাকা যেখানে কষ্ট করছিল সেখানে এতগুলো দিন কি করে পারবে? তার উপর মিষ্টু তো সায়নের মনের কথা জানেই না, তাই ওর সাথে চাইলে যখন তখন কথাও বলা যাবে না। তবুও বুকে পাথর নিয়ে সব কষ্ট সহ্য করেছে। আকাশকে ফোন করে কথা বলার মাঝে মাঝে মিষ্টুর কথাও জেনে নিয়েছে, কিন্তু জড়তার জন্য বলতে পারতো না। মিষ্টুর সাথে কথা বলবে যদি আকাশ কিছু সন্দেহ করে, এই ভয়। কিন্তু তবুও মাঝে মাঝে যখন থাকতে পারতো না তখন বাধ্য হয়ে আকাশকে বলতো মিষ্টুর সাথে কথা বলিয়ে দিতে। আকাশও কথা বলিয়ে দিত। সায়ন কখনো এমন কোনো কথা বলেনি যে ওদের মনে কোনো সন্দেহ হবে। 2 বছর আগে যখন সায়নের দাদু মারা যায় তখন সায়ন ওর ফ্যামিলির সাথে দেশে ফিরে। সায়ন দাদুর সব কাজ শেষ করে বাবা মা বলে আবার ফিরে যেতে চায়। সায়নের মনে আবার ব্যথা শুরু হয়ে যায়। নিজেকে আর আটকে রাখতে পারে না। ও ঠিক করে মিষ্টুকে নিজের মনের কথাগুলো জানিয়ে দেবে। এতে করে মিষ্টুর সাথে দেখার হোক বা না হোক, কথা তো অন্তত বলতে পারবে। এভাবে আকাশকে বলাটা ভালো দেখায় না। তাই সায়ন যাওয়ার আগে মিষ্টুর জন্য অনেকগুলো চকলেট, ফুল আর আংটি নিয়ে রুম থেকে বের হতে যায়। এমন সময় সায়নের বাবা এসে বাধা দেয়, বলে আর মাত্র 2 বছর বাকি আছে, তারপর তারা সরাসরি মিষ্টুকে গৃহবধূ করে নিয়ে যাবে। আর তাছাড়া মিষ্টু এখন ছোট, আকাশ ওকে এত তাড়াতাড়ি বিয়ে দিবেও না। আর মিষ্টু কেমন মেয়ে সেটা সবাই জানে। ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। ও কখনো কোনো প্রেমে নিজেকে জড়াবে না, তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো। কিন্তু সায়ন এবার আর কোনো বাধা মানতে চাইছে না। ও জেদ করে মিষ্টুকে বলবে, তখন আবার ইমোশনাল ব্ল্যাকমেল করে। তাতেও যখন কাজ হয় না তখন অন্যভাবে সায়নকে বাধ্য করে। আর সায়ন ওদের কাছে হার মেনে যায়।
আর এবার এটাও শর্ত দেয় যে যে কোনোভাবে এই 2 বছর কোনো রকম যোগাযোগ করতে পারবে না মিষ্টুর সাথে সায়ন। ওরা কথা দেয় 2 বছর পর ওনার আর কোনো বাধা দিবে না সায়নকে। সায়ন রাগে যেতে রাজি হয়ে যায়। ওদের বাধা দেওয়া মূল কারণ ছিল সায়ন যদি মিষ্টুকে সব বলে দেয় আর মিষ্টুও যদি রাজি হয়ে যায় তাহলে সায়ন ঠিকভাবে নিজের লক্ষ্য কেন্দ্রে এগিয়ে যেতে পারবে না। আর এই জন্য সায়ন মিষ্টুর থেকে দূরে ছিল। কিন্তু এত কষ্ট এত ত্যাগ করে কি হলো? সায়ন শাওয়ারের নিচে বসে 2 হাত দিয়ে চুল টেনে কাঁদছে। স্বপ্নবধূ, কেন করলি এটা আমার সাথে? কেন করলি এটা? আর একটু কি অপেক্ষা করা যেত না? কেন হলো আমার সাথে এটা? কেন? আমার ভালোবাসায় কোথায় কমতি ছিল আল্লাহ, কোথায়? আমি তো এই একজনকেই নিজের সবটা দিয়ে ভালোবেসেছিলাম। অন্য কোনো মেয়ের দিকেও তো ভুলেও এই নজরে দেখিনি। তুমি কেন আমার থেকে আমার মায়াপুরীকে কেড়ে নিলে আল্লাহ? কেন? এখন আমি কি করব? আমি কি করে আমার স্বপ্নবধূকে অন্য কারোর সাথে সহ্য করব? কি করে? সায়ন একদম ভেঙে পড়েছে। ছোট্টবেলার ভালোবাসা চাইলে কে ভোলা যায়? তার উপর যার জন্য এত কিছু করেছে, আজ সেই মানুষটি আর ওর নেই। সে এখন অন্য কারো। এই অপ্রিয় সত্যিটা কিছুতেই মন মানতে চাইছে না। কি করে মনকে এখন বোঝাবে সায়ন? সেই ভাষা জানা নেই তার। কিছুক্ষণ পর আকাশ আসে সায়নকে খেতে ডাকতে, কিন্তু সায়ন খাবে না বলে। এখন একটু ঘুমের প্রয়োজন ওর, তাই আকাশকে বিদায় করে। আকাশও তবুও জোর করে ওর রুমে খাবার পাঠিয়ে দেয়। সায়ন না খেয়ে শুয়ে পড়ে। ছোট্টবেলার মিষ্টুর সাথে কাটানো সেসব দিনের কথাগুলো ভাবছে আর কান্না করছে। ছোটবেলায় ভালো ছিল, কোনো বাধ্যতার কোনো বেড়াজাল ছিল না। সায়ন মিষ্টুকে ছোট থেকে দেখে আসছে। স্কুল জীবন থেকেই ছোটবেলায় আকাশ, মিষ্টু, সায়ন একসাথে স্কুলে যাওয়া আসা, খেলাধুলা সবকিছু আজ শুধু স্মৃতিচারণ ছাড়া কিছুই নয়। রাতে খাবার টেবিলে সায়নের কথা হলে আকাশ বললে সায়ন খাবে না বলেছে, তবুও খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে রুমে। সায়নকে তারপর থেকে রুমে থেকে আর কেউ বের হতে দেখেনি। সায়নের এমন ব্যবহারে কাব্য মনে মনে একটা খটকা লাগে। মাথায় বারবার সূর্যের বলা কথাগুলোও ঘুরতে থাকে। সবাই খেয়ে যার যার রুমে চলে যায়। কাব্য উঠতে যেতে গেলে রিমি, রূপা, রূপালী, মুনিয়া কাব্যকে ঘিরে ধরে সবাই মিলে এখন আড্ডা দিবে বলে জোর করে কাব্যর সাথে। সবাই বারবার বলছে, অবশেষে কাব্য ওদের আবদার রাখবে বলে রাজি হয়। মিষ্টুকেও বলে ওদের সাথে থাকতে, কিন্তু মিষ্টু কাব্যর দিকে রাগী চোখে তাকিয়ে ওদের না বলে চলে যায়। মিষ্টু নিজের রুমে এসে শুয়ে পড়ে আর মনে মনে কাব্যকে হাজারটা গালি দিতে থাকে। এভাবে কিছুক্ষণ পার হয়ে যায়। এপাশ ওপাশ করছে কিন্তু ঘুম আসছে না। বারবার দরজার দিকে দেখছে, উঠে বসে পড়ে। এই লুইচ্চাটা এত কি কথা বলছে ওদের সাথে? এই লুইচ্চাটা কোনো দিন ভালো হবে না। শালা রাজাকার, মেয়ের একটু মিষ্টি করে কথা বললেই গলে যায়। কেন রে? ওরা বললেই তোর রাজি হতে হবে? আর এই লুচ্ছিদের বলিহারি ছেলে দেখলেই এমন হ্যাংলার মতো পিছু রাখতে হবে? আর বেছে বেছে আবার লুচ্চু জামাইকে নিয়েই এমন আদিক্ষেতা করতে হবে তোদের? হ্যাঁ, কেন রে? পৃথিবীতে কি ছেলের অভাব হয়েছে? মিষ্টু মনে মনে ওদের বকাবকি করতে থাকে। এদিকে কাব্য ওদের সাথে একটু আড্ডা দিয়ে ঘুম পাচ্ছে বলে কেটে পড়ে। নিজের রুমের সামনে যেতেই দুলা ভাইদের সাথে দেখা হয়। সারাদিন কাজের জন্য তেমন একটা কথা হয়নি, তাই তারা আসে কাব্যর সাথে কথা বলতে। কাব্য ওদের সাথে কথা বলা শুরু করে, কথায় কথায় হাসি ঠাট্টা করতে শুরু করে দেয়। কাব্য রুমে যাওয়ার জন্য মন ছটফট করছে, কিন্তু কিছু বলতেও পারছে না। মুখে হাসি দিয়ে ওদের সাথে কথা বলছে। অবশেষে কাব্যর মনের কথা বুঝতে পেরে কাব্যকে ছেড়ে দেয়। ওরাও হাসতে হাসতে নিজের রুমে চলে যায়। কাব্য রুমে গিয়ে দেখে মিষ্টু শুয়ে আছে। কাব্য আস্তে করে দরজা লাগিয়ে লাইট অফ করে মিষ্টুর পাশে শুয়ে পড়ে। একটু পর মিষ্টু নিজের পেটে কারো হাতের ছোঁয়া অনুভব করে নেড়ে চেড়ে ওঠে। কাঁধে গরম নিঃশ্বাস বাড়ি খাচ্ছে। মিষ্টুর চোখটা একটু লেগে এসেছিল, কিন্তু এমন হওয়ার হতে চোখ মিলে তাকায়। হঠাৎ খামচে ধরে কাব্যর হাত। কাব্য কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে কথা বলে, রাগ করে আছো আমার উপরে? মিষ্টু কোনো কথা না বলে হাত সরানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। কাব্য পেছন থেকে জড়িয়ে ধরে আছে, কাঁধে মুখ নিয়ে কথা বলছে আর নিঃশ্বাস বাড়ি খাচ্ছে বারবার মিষ্টুর মুখের উপর। শুধু শুধু বৃথা চেষ্টা করে কি হবে বলো তো? আমি না চাইলে আমার থেকে তুমি কখনো নিজেকে ছাড়াতে পারবে না। এনিওয়ে, এখন আমার কথা শোনো। তখনকার জন্য যদি আমার উপর রাগ করে থাকো আর যদি ভাবো আমি তার জন্য সরি বলবো, তাহলে ভুলে যাও এসব। আমি তার জন্য কখনো ক্ষমা চাইবো না, কারণ আমি কোনো ভুল করিনি আর না কোনো ভুল কথা বলেছি।
তুমি শুধুই আমার, তুমি শুধু আমার পৃথিবীতে, আর শুধু তোমাকে পাওয়ার অধিকার একমাত্র আমার। তাই আমি কখনো তোমাকে অন্য কারোর সাথে সহ্যই করতে পারবো না। আমি যা বলেছি তাই সত্যি, আর এর জন্য ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। বাহ, আপনি আমার স্বামী বলে আমার উপর শুধু আপনার অধিকার, আমি শুধু আপনার। তাই আমি কারোর কথা মুখেও আনতে পারবো না। আর আপনি সরকারি, তাই না? আপনার উপর আমি ছাড়া সবার অধিকার আছে, তাই তো? কি বলছো সব? কেন বুঝতে পারছেন না? এই জানতো, আপনার এসব ন্যাকামি আমার একদম ভালো লাগছে না। আপনি বরং এক কাজ করুন, এতক্ষণ যেখানে ছিলেন, যাদের কাছে ছিলেন তাদের কাছে যান। আমার সাথে একদম ন্যাকামি করতে আসবেন না, সরুন। ও, এই ব্যাপার। আমার বউরা যে এত হিংসুটা আগে তো জানতাম না। আচ্ছা, ওরা তো তোমার বোন, ওদেরও হিংসা হয় তোমার? ও হ্যালো, আমার না ওদের হিংসে করতে বয়ে গেছে। ওকে, এই ছাড়ুন তো, আপনার সাথে ফালতু কথা বলার সময় নেই আমার। সকালে অনেক কাজ আছে আমার, এখন একটু ঘুমোতে যাই, পারবো কি? কথা এড়িয়ে যাচ্ছ কেন? কথা এড়িয়ে যাব কেন? অ্যাকচুয়ালি আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। কিন্তু আমি তো বলতে চাই, আর আমি সরকারি না গো, আমি শুধুই তোমার। তোমার উপর যেমন আমার অধিকার, ঠিক তেমনই আমার উপর শুধু তোমার অধিকার আছে, অন্য কারণ না, বুঝেছো? না, বুঝিনি আর বুঝতে চাইও না। শুনুন, আপনার অধিকার আপনার পকেটে রাখুন, আর আমাকে ছাড়ুন, আমি ঘুমাবো। কাব্য মিষ্টুকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। অধিকার পকেটে রাখা জিনিস না বউ, অধিকার তো। কাব্য মিষ্টুর দিকে মুখ এগিয়ে নিয়ে যেতেই মিষ্টু কাব্যকে ধাক্কা দিয়ে সোজা করে শুইয়ে দেয়। তারপর কাব্যর বুকে কাব্যর শার্টের বোতাম খুলতে থাকে। কাব্য মিষ্টুর এমন কাজে অবাক হয়ে যায়, আর অবাকের কারণে তার চোখগুলো বড় বড় হয়ে যায়। কি করছো? মিষ্টু কোনো কথা না বলে বোতাম খুলতে থাকে। 3টা বোতাম খুলে কাব্যর লোমহীন ফর্সা বুকে একটু কি যেন ভেবে বুকে খুব জোরে কামড় বসিয়ে নেয়। কাব্য দাঁতে দাঁত চেপে সহ্য করে। অনেকক্ষণ পর কামড় দিয়ে ছেড়ে দিয়ে কাব্যর দিকে তাকায়। কাব্য চোখ বন্ধ করে আছে। সে ছেড়ে যাওয়াতে চোখ মেলে ওর দিকে তাকায়, মুখে মুচকি হাসি দিয়ে নিজের বাহু ধরে আবদ্ধ করে নেয়। কি ছিল এটা? কেন? আমার অধিকার। আপনার উপর তো শুধু অধিকার আছে, তাই না? আপনি তো বলেন আপনার উপর শুধু আমার অধিকার, তাই আমি আমার জিনিসের সাথে যা ইচ্ছে করব। আপনাকে বলবো কেন? আর তাছাড়া আপনি বলার কে? আমার কথা আমাকে রিপিট করছো? বাহ, ভালো তো। আচ্ছা, তো আমি এখন দিই? মানে? আরে, আমার উপর তোমার অধিকার আছে বলে কামড় তো দিলে, তো আমারও তো তোমার উপর অধিকার আছে, তাহলে এখন আমিও দেবো। না না না, প্লিজ। এখন না না বলে তো চলবে না। দেখেছো আমার বুকে কি অবস্থা করেছো, দাঁত বসিয়ে দিয়েছো। আপনিও তো সকালে এমন করেছেন, তাহলে শোধবোধ। কিভাবে শোধবোধ হলো? আপনি আমাকে কামড় দিয়েছেন, আমিও দিয়েছি। তাই? তাহলে একটু মনে করে দেখো তো, আমি কি শুধুই কামড় দিয়েছিলাম? না তো, আমি আরো যা দিয়েছি তা ফেরত দাও, তাহলে শোধবোধ হবে। গেল, চুপ করে আছো কেন? তুমি দেবে নাকি আমি কামড় দেবো? না, কি না? আমি পারবো না কিছু দিতে। সারুন, আমার ঘুম পাচ্ছে। তা বললে কি আর হবে? তুমি তো বললে শোধবোধ করবে। লাগবে না। কি লাগবে না? আর তোমার না লাগবে আমার লাগবে। তুমি এখন আমাকে কিস করবে, ব্যাস। আমাকে কি আপনার মতো লুচু ভেবেছেন? আর আমি কেন আপনাকে? আপনি যান আপনার শালিকাদের কাছে, ওদের থেকে নিন গিয়ে। ওরা ছাড়া তো আপনার জীবন বেদনাগ্রস্ত, তাই না? এই তুমি কোন কথা থেকে কোথায় যাও বলো তো? এখন যদি ওদের সাথে কথা না বলি, তখন আমাকে কথা শোনাবে। আবার কথা বলছি, তবু আমার সাদা চরিত্রে কাদা দিচ্ছ। সমস্যা কি তোমার? হ্যাঁ, যাই হোক, তোমাকে বলে কোনো লাভ নেই। আমার ভাগ্যে ওইসব নেই। থাক, তোমার কিচ্ছু দিতে হবে না। সময় হলে আমি সুদে আসলে সব ফেরত নেব। এখন চুপচাপ আমার বুকে শুয়ে পড়ো। আর একটা কথা যদি বলো তো, সকালে যেটুকু ছিল না বাকি, এখন তা সম্পূর্ণ করবো। কাব্য মিষ্টুকে বুকে নিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। মিষ্টু চুপচাপ শুয়ে পড়ল। সকালে দুজনের শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আসে। মিষ্টু একটা কাটা হলুদ শাড়ি পরে রেডি হয়ে নেয়। কাব্য আয়নার সামনে দাঁড়িয়ে একটা সাদা শার্ট পরেছে, ফর্সা জিম করা বডি। শাওয়ার নেওয়ার জন্য শরীরে এখনো বিন্দু বিন্দু পানি রয়ে গেছে। মাথার চুলগুলো হাত দিয়ে ঝাড়ছে আর মিষ্টুর দিকে তাকাচ্ছে। মিষ্টু কি যেন কাজ করছে ল্যাপটপে। কাব্য একটা দীর্ঘশ্বাস ফেলে শার্টের বাটন লাগাতে শুরু করে। হঠাৎ আয়নায় চোখ যায় নিজের হাতে, আর বুকের দিকে মিষ্টুর নখ বসে আছে। আর বুকে যেখানে মিষ্টু কামড় দিয়েছিল সেখানে এখনো লালচে হয়ে আছে। কাব্য শার্টের বাটন সব খোলা রেখে মিষ্টুর সামনে যায়। মিষ্টু একবার কাব্যর দিকে তাকিয়ে নিচের দিকে তাকায়, আবার চোখ তুলে কাব্যর দিকে তাকায়, চোখে হাত দিয়ে ঠেকে ফেলে। চোখ থেকে হাত সরাও।
না, সমস্যা কি আপনার? আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন শুনি? তোমাকে দেখাতে এখন শুধু তোমাকে না, বাড়ির সবাইকে দেখাবো আমার বউ আমাকে কতটা ভালোবাসে তার প্রমাণ। কি কি সব বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? না গো, বউ যবে থেকে তোমার প্রেমে পড়েছি তবে থেকে আমি পাগল হয়ে গেছি। যাই হোক, আমি চললাম এইভাবে সবাইকে দেখাতে। বাই। ওকে বাই। বাই মানে? কি ভাবছো তুমি আমি ফাঁকা আওয়াজ দিচ্ছি? না তো। ঠিক আছে, বিশ্বাস হচ্ছে না তো? ওকে, দেখা যাচ্ছে। কাব্য কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। দরজা পার করতে মিষ্টু হাত ধরে টেনে রুমে নিয়ে আসলো। কাব্য মিষ্টুকে ছাড়িয়ে আবার যেতে চাইলে মিষ্টু দরজা বন্ধ করে দিয়ে সামনে দাঁড়ায়। সায়ন রুম থেকে বের হয়ে এই দৃশ্যটা দেখলো, চোখে মুহূর্তেই অশ্রুগুলো এসে ভিড় জমালো। মায়াপুরী, তুই তাহলে সবটা মেনে নিয়েছিস? একবারের জন্য আমার ভালোবাসাটা বুঝতে পারলি না? অবশ্য হয়তো তোর কোনো দোষ নেই, আমি আমার ভালোবাসা তোর সামনে প্রকাশ করতে ব্যর্থ হয়েছি। আর আল্লাহ তোকে আমার ভাগ্যে লেখেনি, তাই হয়তো তুই এমন অন্য কারো হয়ে গেছিস। যাই হোক, তুই তোর সুখে আছিস, এতে আমার সুখ। ভালো থাকিস স্বপ্নবধূ। আমি না হয় তোর সুখী হাসি মুখ দেখে নিজের সব কষ্ট বলে সারা জীবন কাটিয়ে দিব। ভালো থাকিস রে মায়াপুরী। আমার গোপন ভালোবাসা আমার ছিল, আমারই থাক। সারা জীবন আমার বুকে শুধু তুই থাকবি আমার স্বপ্নবধূ হয়ে। সায়ন নিজের চোখ মুছে রুমে চলে যায়। এদিকে মিষ্টু রাগী চোখে কাব্যর দিকে তাকিয়ে আছে। কাব্য ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। সমস্যা কি আপনার? কি চান? হ্যাঁ তোমাকে মানে? মানেটা হলো তোমাকে আজ সারাদিন আমার সব কথা শুনে চলতে হবে। আর যদি না শুনি? সিম্পল, আমি এখন এভাবেই নিচে যাব, আর যখন সবাই আমার বুকে দিকে তাকিয়ে জানতে চাইবে তখন কালকে সব কথা বলবো। দ্যাটস ইট। বলুন, আমিও বলবো আপনি আমার সাথে কি করেছেন, আর এটা দেখাবো সবাইকে। শাড়ি সরিয়ে কামড়ের জায়গা দেখায় কাব্যর। দেখে মিষ্টু কাঁধেও লালচে হয়ে আছে। কাব্য হাত দিতে গেলে মিষ্টু সরে যায়, তাড়াতাড়ি ঢেকে ফেলে কাপড় দিয়ে। মাথা নিচু করে নিজেকেই বকাবকি শুরু করে। ওই কাব্যর মতো নির্লজ্জ হয়ে যাচ্ছে দিন দিন, ছি ছি ছি। কাব্য মিষ্টুকে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়, মিষ্টুর মুখে হাত দিয়ে উঁচু করে। মিষ্টু নিচের দিকে তাকিয়ে আছে লজ্জায়, কাব্যর দিকে তাকাতে পারছে না। কাব্য কাঁধে শাড়িতে হাত দিতে মিষ্টু হাত ধরে ফেলে। কি করছেন? আমার কাছে এত লজ্জা পাচ্ছ, তাহলে অন্যের সামনে কি? মিষ্টুর কাব্যর মুখে হাত দিয়ে চুপ করিয়ে দেয়। কাব্য হাতে একটা চুমু দিয়ে সাথে সাথেই হাত সরিয়ে নেয়। সকালের খাবার টেবিলে সবাই একসাথে খেতে বসে। প্রতিদিনের মতো আকাশ মিষ্টুকে নিজের হাতে খাইয়ে দেয়। বোন যে কদিন আছে আকাশ মিষ্টুকে খাইয়ে দিবে, এতে কারো কোনো অভিযোগ নেই। কাব্য ও রিয়া দুজনে ওদের ভাই বোনের ভালোবাসা দেখে খুশি। শুধু কাব্যর মাঝে মাঝে ইচ্ছে করে মিষ্টুর হাতে এভাবে খেতে। আর আজ যখন সুযোগ পেয়েছে মিষ্টুকে নিজের কথায় চালানো, তাহলে এই সুযোগটা তো আর হাতছাড়া করা যাবে না। তাই কাব্য না খেয়ে কিভাবে মিষ্টুর হাতে খাবে ভাবছে। এখানে সবার সামনে বলা যাবে না, রুমে গিয়ে খেতে হবে, কিন্তু এখন ওঠা যাবে না এখান থেকে। তাই চুপচাপ বসে আছে আকাশ, মিষ্টুকে খাইয়ে দিচ্ছে আর সায়নের সাথে কথা বলছে। সায়ন প্রতিটি কথার উত্তর দিচ্ছে শুধু। এক সময় সায়নের খাওয়া শেষ হয়ে গেছে বলে উঠে চলে যায়। কিছুক্ষণ পর কাব্য মিষ্টুকে SMS করে বলে রুমে খাবার নিয়ে এসে ওকে নিজের হাতে খাইয়ে দিলে। মিষ্টু পাঠায় পারবে না। কাব্য শয়তানি হাসি দিয়ে শার্টের বাটনে হাত দিয়ে দুটো খুলে ফেলে। মিষ্টুর রাগে দাঁতে দাঁত চেপে SMS করে বলে রাজি। কাব্য একটা মিষ্টি হাসি দিয়ে উঠে দাঁড়ায়। কি হলো কাব্য, উঠলে যে? তুমি তো কিছুই খাওনি। ভাবি আসলে এখন খেতে ইচ্ছে করছে না, আর আমার একটা জরুরি ফোন করতে হবে, তাই একটু রুমে যেতে হবে এখন। সে কি তাই বলে খাবে না? আচ্ছা তুমি রুমে যাও, আমি তোমার খাবার রুমে পাঠিয়ে দিচ্ছি। না ভাবি, আপনাকে কষ্ট করতে হবে না, তাছাড়া আমার এখন খেতে ইচ্ছেও করছে না। কিন্তু ভাবি তুমি ভেবো না, আমি নিয়ে যাব ওনের খাবার, আপনি রুমে যান। কাব্য হাসি মুখে রুমে চলে যায়। আকাশের মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। বোন ওর কথা রেখেছে। মিষ্টু খাবার নিয়ে যেতে ধরে, এমন সময় বড় মামি আর খালা মিষ্টুর সামনে আসে। খালামণি, মামি, তোমরা কিছু বলবে? না মানে হ্যাঁ, তোমার সাথে একটা কথা ছিল, কিন্তু কিভাবে যে বলবো বুঝতে পারছি না। কি হয়েছে মামি? কেউ কিছু বলেছে তোমাদের? না আসলে, আচ্ছা পরে বলবো। তুমি এখন যাও, জামাইকে খাবার দিয়ে আসো। কি হয়েছে বলো না, উনি তো এক্ষুনি খাবে না, তুমি বলো। আসলে বলতে চাইছিলাম, তোর ছোট মা কি এ বিয়েতে রাজি না?
না মানে এসেছি থেকেই দেখছি ভালো করে কথা বলছেন না, রুম থেকে বের হচ্ছেন না। আজ ওনার বাড়ি থেকে লোক আসার কথা, কিন্তু বললেন কেউ আসবে না। মুখটাও কেমন করে রেখেছেন, কোনো কাজে হাত দিচ্ছেন না। শপিংয়ের কথা বললাম, উনি এসব কিচ্ছু জানেন না। এইসবের মধ্যে নাকি উনি নেই বলেই চলে গেলেন। মিষ্টুও চিন্তায় পড়ে যায়, সত্যি কি ছোট মার এই বিয়েতে মত নেই? আকাশ পাতাল চিন্তা যেন মিষ্টুর মাথায় ভিড় জমালো, কিন্তু আপাতত সেটা প্রকাশ না করে মামি খালাদের তেমন কিছু না অন্য কথা বলে বুঝ দিল। তারাও মিষ্টুর কথা শুনে চলে যায়। মিষ্টু চিন্তা করতে করতে রুমে যায়। কাব্য মিষ্টুকে দেখে হাসি মুখে মিষ্টুর হাত থেকে খাবার নিয়ে টেবিলে রাখে। মিষ্টু কিছু না বলে চুপচাপ খাইয়ে দিতে থাকে আর মনে মনে ভাবতে থাকে ছোট আব্বুর সাথে কথা বলতে হবে। কিন্তু ছোট আব্বু তো এখন বাড়িতে নেই। আচ্ছা, একবার কি ছোট আম্মুর সাথে কথা বলবে? কিন্তু উনি তো মিষ্টুর সাথে কথা বলে না। মিষ্টুকে দেখলে ওখান থেকে চলে যায়। কি করবে বুঝে উঠতে পারছে না। মিষ্টু এসব চিন্তায় এতটাই মগ্ন যে কাব্য কয়েকবার ওর হাতে কামড় দিয়েছে সেটাও খেয়াল করেনি। কাব্য মিষ্টুর দিকে তাকিয়ে আছে। কি হলো হঠাৎ করে? কি এত চিন্তা করছে মিষ্টু? কাব্য ভেবে না পেয়ে আবার কামড় দেয়, আর এবার অনেক জোরে দেয়। মিষ্টু চিৎকার করে ওঠে। সমস্যা কি আপনার? এবার খাবারের সাথে কি আমার হাতটাও খেয়ে ফেলবেন নাকি? প্রয়োজন হলে অবশ্যই এখন বলতো। তোমার হঠাৎ কি হলো? কিছু না। আপনি কি আরও খাবেন? খাবার নিব? না, আর খাবো না। কি হয়েছে বলো না, কেউ কিছু বলেছে? কিছু বলেনি কেউ, আর আমার কিছু হয়নি, ঠিক আছে আমি। মিষ্টু খাবার প্লেট নিয়ে নিচে চলে আসে। কাব্যকে কিছু বলার সুযোগ না দিয়ে নিচে এসে দেখে ছোট্ট আব্বু আর বাকি সবাই বসে আছে, ছোট মা ছাড়া। মিষ্টু ছোট আব্বুকে নিয়ে যায় একা বলতে। কি হয়েছে মিষ্টুমা, এভাবে সবার সামনে থেকে নিয়ে আসলে কেন? ছোট আব্বু, ছোট আম্মুর কি হয়েছে? মানে? ছোট আব্বু একটা কথা সত্যি করে বলবে? কি হয়েছে মা? আমি তো কিছু বুঝতে পারছি না। ছোট আম্মু এই বিয়েতে রাজি না, তাই না ছোট আব্বু? তো মাকে কে বললো? তার মানে এটাই সত্যি? এই কথা কি রিয়ার মা বলেছে? না কিন্তু। ও, এমন কিছুই না, তুমি শুধু শুধু চিন্তা করছো। তাহলে ছোট আম্মু সবার সাথে ঠিকভাবে কথা বলছে না কেন? আর ওনার বাড়িতে থেকে লোক আসার কথা, ওরা অনেকে আসবে না কেন ছোট আব্বু? কে বলেছে ওনারা আসবে না? আসবে তো। আসলে ওনাদের একটু সমস্যা হয়েছে। রিয়ার মামাতো বোন পাপিয়া শহরে থাকে, তো ওর জন্য সবাই দেরি করছে একসাথে আসবে বলে। আর তোমার ছোট্ট আম্মুর সাথে আমার একটু ঝগড়া হয়েছিল অন্য ব্যাপারে, তাই আমার উপর রেগে আছে আর তাই এমন করছে। আর সাথে রিয়ার কোনো সম্পর্ক নেই। সত্যি ছোট আব্বু? হ্যাঁ মা, আমার কথা বিশ্বাস হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ছোট্ট আম্মুর কাছে গিয়ে জিজ্ঞেস করো। না থাক, ঠিক আছে, তুমি যখন বলছো তাই হবে। আমি আসি ছোট আব্বু। মিষ্টু মুখ মলিন করে চলে যেতে ধরে। মিষ্টিমা। হ্যাঁ ছোট আব্বু। ছোট আম্মুর ওপর রেগে আছিস? না না ছোট আব্বু, কি বলছো? আমি রাগ করব কেন? আসলে ছোট আম্মু তো আমার সাথে কথা বলেন না, তাই। ছোট আব্বুর মুখটা মুহূর্তে মলিন হয়ে যায়। কি বলবে বুঝে উঠতে পারছে না। এই নিয়ে তো অনেকবার নিজের স্ত্রীর সাথে কথা বলেছে, অনেক ঝগড়াও হয়েছে, কিন্তু কোনো পরিবর্তন করতে পারেনি মানুষটিকে। যখন মিষ্টুর বাবা মা বেঁচে ছিল তখন সবকিছু ঠিক ছিল, কিন্তু ওনারা মারা যাওয়ার পর থেকেই এমন হয়েছে। 6 মাসের শিশু যে কি এমন ভুল করেছিল যার জন্য উনি এমন করছেন মেয়ের সাথে, আল্লাহ ভালো জানেন। ছোট আব্বু মনে হয় এসব ভাবছেন। মিষ্টুর ডাকে হুঁশ ফিরে তার। একটা দীর্ঘশ্বাস ফেলে মিষ্টুর দিকে তাকান তিনি। ছোট আব্বু, একটা প্রশ্ন করব, সত্যি সত্যি বলবে? কি মা, বলো। আচ্ছা ছোট আব্বু, আমি ছোট আম্মুর সাথে কি কোনো অন্যায় করেছি বলবে আমায়? আমি কি ছোটবেলায় ছোট আম্মুর কোনো কিছু নষ্ট করেছিলাম? বলো না ছোট আব্বু, ছোট আম্মুর সাথে কি এমন করেছিলাম আমি? আমার তো কিছু মনে পড়ছে না, হয়তো খুব বড় কোনো ভুল করে ফেলেছিলাম, তাই ছোট আম্মু আমার সাথে কথা বলে না। বলো না ছোট আব্বু, কি করেছি আমি? সেটা তো আজ অবধি আমিও জানতে পারলাম না। কেন যে এই ফুলের মতো নিষ্পাপ মেয়েটার সাথে রিয়ার মা এমন করে আল্লাহ জানে। এই মায়াপড়া মুখটা দেখেও ওর মন গলে না। মানুষের তোরা পাষাণ হয় কিভাবে? ছোট আব্বু বলো না আমি কি করেছি, বলো, আমি চেষ্টা করব সেটা ঠিক করার। আমি যদি না পারি তাহলে তার জন্য ক্ষমা চেয়ে নিব। বলো না আমায়। না মা, তুমি কিছু করনি। তুমি তো আমার ভালো মা।
আমার মিষ্টিমা কখনো কারোর সাথে খারাপ কিছু করতেই পারে না। না, আমি ভালো না। আমি নিশ্চয়ই এমন কিছু করেছি যেটার জন্য তুমি একটু মনে করো না। হয়তো ছোটবেলায় কোনো ভুল করেছিলাম,